পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে না সরকার, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। ত্যাগী নেতাদের কারণেই বারবার আঘাতের পরও নিশ্চিহ্ন হয়নি আওয়ামী লীগ। এম এ আজিজ ও নুরুল ইসলামের স্মরণ সভায় প্রধানমন্ত্রী। বেগম জিয়ার বিরুদ্ধে ড্যান্ডি ডাইং মামলার বিচার শুরু। তারেক, কোকোর স্ত্রী ও 2 মেয়ে সহ মোট আসামি 16। অপহরণের 4 দিন পর কেরানীগঞ্জের শিশু আব্দুল্লাহর লাশ মিলল পাশের বাড়ির ড্রামে। অভিযুক্ত প্রতিবেশী মোতাহারের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, আগুন। এবং 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির ফাঁসির আদেশ। 6টি অভিযোগের 4টি প্রমাণিত। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বেলা 1টার দিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম তার নিজ কার্যালয়ে তাকে তলব করেন। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইসলামাবাদে হাইকমিশনের প্রেস শাখার কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে সুজা আলমকে ডাকা হয়। সোমবার সন্দেহজনক গতিবিধির কারণে পাকিস্তান হাইকমিশনের তথ্য সচিবের ব্যক্তিগত সহকারীকে আটক করে পুলিশ। পরে থানায় কয়েক ঘন্টার বৈঠকের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা জাহাঙ্গীরের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকায় পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা আটকের পরপরই ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা নিখোঁজের ঘটনা দেশটির প্রতিহিংসাপ্রবণ মানসিকতা, এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা মনে করেন, এতে গত কয়েক মাস ধরে চলা দুদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ল। আবারও নতুন মোড় নিল বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। সন্দেহজনক গতিবিধির কারণে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা আবরার আটকের প্রায় একই সময়ে ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা জাহাঙ্গীর নিখোঁজের ঘটনাটিকে স্বাভাবিকভাবে দেখছে না দেশের কূটনৈতিক মহল। পরপর ঘটা দুটি ঘটনা কাকতালীয় নাকি পরিকল্পিত তা তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল পাকিস্তানের। সে দায়িত্ব পালনে তাদের অবহেলা স্পষ্ট। অন্যদিকে আবরার ছিল মানি লন্ডারিং সহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে অভিযুক্ত। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু পাকিস্তানি কূটনীতিক আবরারকে ধরে এবং তার কিছুক্ষণ পরেই একেবারে বলা যায় কাকতালীয়ভাবে নাকি সুপরিকল্পিতভাবে আমরা বুঝতে পারছি না, বাংলাদেশি কূটনীতিক জাহাঙ্গীরকে পাকিস্তান থেকে উধাও করে দেওয়া হয়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয় এবং শিষ্টাচার বহির্ভূত এবং ইন্টারন্যাশনাল যে নর্মস, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যে রীতিনীতি আছে, যে নীতিনীতিগুলো রাষ্ট্র ব্যবহার করে, ইউজ করে, এক্ষেত্রে তারা টোটালি লঙ্ঘন করা হয়েছে। এদিকে ঘটনাটি পাকিস্তান পরিকল্পিতভাবে ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখে দেশটির সাথে ভবিষ্যৎ সম্পর্ক ও করণীয় নতুন করে নির্ধারণ করা উচিত বলে পরামর্শ দিয়েছেন তারা। এটা তাদের খুব সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে তারা এই কাজগুলো করছে। ফলে আমাদের বোধহয় সময় এসছে চিন্তা ভাবনা করার যে আমরা সম্পর্ক, দুদেশের সম্পর্কটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাব। ব্যাপারটি অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তো বটেই, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক এবং সামগ্রিকভাবে কূটনৈতিক ইতিহাসে এটা একটা চিন্তা করার মতো ঘটনা। এর আগে পাকিস্তানের দূতাবাস কর্মকর্তা ফারিনা আরশাদকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হলে পাকিস্তানও সে দেশে থাকা বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে প্রত্যাহার করে নিতে বলে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হয়ে কোথায় ছিলেন সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি পাকিস্তান প্রবাসী সাংবাদিক মাসকাওত হাসানের সঙ্গে। সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস কর্মী জাহাঙ্গীর হোসেন অক্ষত অবস্থায় ফিরে আসার পরে কেন তিনি নিখোঁজ হয়েছিলেন বা কিভাবে ফিরে এলেন এবং এই 7 ঘন্টা উনি কোথায় ছিলেন সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমরা এখনো পাইনি। তবে ইসলামাবাদে যে অভিজ্ঞ কূটনৈতিক প্রতিবেদকরা রয়েছেন তারা মনে করছেন যে বিবাদমান ভারত পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে যেরকম টিট ফর ট্যাট সংস্কৃতি দৃশ্যমান, বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্র
অর্থনীতিতেই এমন কিছুই হয়তো বা চলছে, কেননা বাংলাদেশ থেকে পাকিস্তানের একজন কূটনীতিক বহিষ্কার করার পর পাকিস্তান থেকে একজন কূটনীতিক বহিষ্কার করা, বাংলাদেশে সোমবার একজন পাকিস্তান দূতাবাস কর্মী গ্রেফতার হওয়ার পর এখানে জাহাঙ্গীর হোসেন ওইরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা সেটা আমরা খোঁজ নিতে চেষ্টা করেছিলাম। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ এর সঙ্গে সম্পৃক্ত ছিল না, কিন্তু পাকিস্তানের যেহেতু অনেক নন স্টেট এলিমেন্ট কাজ করে, তারা কিছু করেছে কিনা সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত অনুমান করতে পারি, কিন্তু কোনো সুস্পষ্ট তথ্য দেওয়া যাচ্ছে না। তবে অনুসন্ধান জারি রয়েছে। আমরা আশা করছি এর মধ্যে পাকিস্তানের যে ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস তারাও বিষয়টি স্পষ্ট করবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বলেছেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা এখনই ভাবছে না সরকার, তবে জাতীয় স্বার্থের কথা সব সময় বিবেচনা করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় 10ম জাতীয় সংসদের 9ম অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সম্পর্কের টানাপোড়েন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং এই টানাপোড়েন হলেই যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এরকম নয়। এটা নিয়ে আমার মনে হয় যে আপাতত আমরা কোনো কিছু করতে চাচ্ছি না, তো ভবিষ্যতেই বলে দেবে যে এটা কোন দিকে যাবে। তবে সব কথার শেষ কথা হলো যে জাতীয় স্বার্থটা সবসময় মাথায় রাখতে হবে। বাংলাদেশকে আইএস সম্পর্কে তথ্য দেওয়ার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও জানিয়েছেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব না থাকলেও জঙ্গি হুমকি রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট ও যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। সম্প্রতি রাজধানীতে ইতালীয় নাগরিক হত্যা সহ দেশের বিভিন্ন স্থানে বিদেশি নাগরিক হত্যা ও হামলার ঘটনার পাশাপাশি কয়েক দফায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। এতে বাংলাদেশে আইএসের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। তবে দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। এ অবস্থায় আইএস জঙ্গি কার্যক্রম ও নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। পুলিশ একাডেমি ও বোম স্কোয়াডকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র সরকার। এক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসের জঙ্গি কার্যক্রম সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ সহায়তা নেবে বাংলাদেশ। তবে দেশে আইএসের অস্তিত্ব নেই বলে আবারও দাবি করেন তিনি। আমাদেরকে সব ধরনের সহযোগিতা করতে তারা রাজি আছেন, টু ফেস টেরিজম, এক্সট্রিম টেরিজম যাকে বলে। এবং আইএস সম্বন্ধে আবারও কথা আসছে, আমরা বলছি আইএস আমাদের এখানে নেই। বার্নিকাট যে অ্যাম্বাসেডর, তিনি বলছেন আইএসরা কি করতে চায়, কোথা থেকে কোথায় যায় তার একটা ধারণা তোমাদেরকে দেওয়ার জন্য আমাদের একজন এক্সপার্ট আসতে পারে, সেখানে তার সঙ্গে তোমরা আলাপ করতে পারো। আমরা সেটা আসলে আমরা আলাপ করবো। সোমবার শেরপুরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র বিগত সরকারের সময় ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের নিদর্শন বলেও দাবি করেন মন্ত্রী। ভারতের বিচ্ছিন্নতাবাদী যারা ছিল বিগত সরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিত, সেগুলিরই একটা চিহ্ন আপনারা গতকাল শেরপুরে দেখেছেন। দেশে যে কোনো জঙ্গি কার্যক্রম মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সফলতা আসছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আব্দুল আজিজ এবং নুরুল ইসলামের মতো অনেক ত্যাগী নেতার জন্ম দিয়েছে আওয়ামী লীগ, আর এজন্যই ষড়যন্ত্র করেও দলটিকে ভাঙতে পারেনি কেউ। মঙ্গলবার সদ্য প্রয়াত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ এবং আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলামের স্মরণ সভায় একথা বলেন তিনি। স্মরণ সভায় এই দুই নেতাকে নিয়ে স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। বিশেষ করে ১/১১ পরিবর্তিত প্রেক্ষাপটে ঢাকা মহানগর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে আব্দুল আজিজ যে ভূমিকা রেখেছিলেন সে কথা স্মরণ করেন তিনি। তাদের মৃত্যুকে আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাদের ত্যাগের আদর্শকে অনুসরণ করতে আহ্বান জানান দলের নেতাকর্মীদের। আওয়ামী লীগ আসলে অনেক ত্যাগী নেতাদের জন্ম দিয়েছে, আর এই ত্যাগী নেতারা ছিল বলেই বারবার আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে। আর আঘাত এসেছে বলে কখনো আওয়ামী লীগকে এতটুকু ক্ষতি করতে পারে নাই একটাই কারণে,
যে সেই সময় আওয়ামী লীগের যে নেতারা তারা আদর্শে বিশ্বাস করত, নীতিতে বিশ্বাস করত, ধন সম্পদ বানাবার চেষ্টা করেনি। আর ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীদের বলবো যে কিভাবে একটা মানুষ তার জীবনের সব ত্যাগ করতে পারে দেশের জন্য, জনগণের জন্য এবং সংগঠনের জন্য, এটা শিক্ষণীয়। এই শিক্ষা যেন সকলে গ্রহণ করে এই সংগঠনকে আরো শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাবেন, তাহলেই আজিজ ভাইয়ের আত্মা শান্তি পাবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বড় ছেলে তারেক রহমান ও প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকুর স্ত্রী সন্তান সহ 16 জনের বিরুদ্ধে ড্যান্ডি ডাইংয়ের 45 কোটি টাকা ঋণ খেলাপি মামলার বিচার কাজ শুরু হচ্ছে। আগামী 1 মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার প্রথম অর্থ ঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফাতেমা ফেরদৌস এই মামলার বিবাদীদের বিরুদ্ধে ইস্যু গঠন করে সাক্ষ্য শুরুর দিন ধার্য করেন। এর আগে খালেদা জিয়ার আইনজীবী ইস্যু গঠনের শুনানি পেছানোর আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগে বলা হয় 45,59,37,295 টাকা ঋণ খেলাপের অভিযোগে 2013 সালে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করা হয়। প্রবাসী সময় আরও থাকছে। নিউ ইয়র্কে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘন্টায় $15 বাস্তবায়নের পক্ষে লড়াইয়ের ঘোষণা গভর্নরের। যথেষ্ট নয় বলছেন প্রবাসী বাঙালিরা। অপহরণের 4 দিন পর কেরানীগঞ্জের শিশু আব্দুল্লাহর লাশ মিলল পাশের বাড়ির ড্রামে। মঙ্গলবার দুপুরে উপজেলার মুগারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। অভিযুক্ত প্রতিবেশী মোতাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। এ খাটে দীর্ঘ 12 বছর ধরে ছেলে আব্দুল্লাহকে নিয়ে ঘুমাতেন মা, কিন্তু আজ নারীছেড়া ধনকে হারিয়ে শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন তিনি। একই সঙ্গে ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ছেলের অপহরণের খবর পেয়ে দেশে আসা প্রবাসী বাবাও। পুরান এক শত্রুতা আমার শ্বশুরের সাথে ছিল, মনে হয় ওই জিদ ধরেই হইতে পারে, আর নয় তো এর সাথে আমার কোনো শত্রুতা নাই। এ না বলক আমি বিদেশ করি, এরপরও মনে করেন যে অত্র এলাকার মানুষে জানে আমি যে কোন ধরনের ছেলে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। স্বজনদের অভিযোগ 5 লাখ টাকার দাবিতে কেরানীগঞ্জের মুগারচর এলাকায় 5ম শ্রেণীর স্কুল ছাত্র আব্দুল্লাহকে অপহরণ করে প্রতিবেশী আত্মীয় মোতাহার। অপহরণকারীর দাবি অনুযায়ী 3.5 লাখ টাকাও দেন স্বজনরা, কিন্তু তারপরও শেষ রক্ষা হয় না আব্দুল্লাহর। কেরানীগঞ্জ থানায় অভিযোগের পর মঙ্গলবার পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মোতাহারের বাসার ড্রামের ভেতর থেকে উদ্ধার করা হয় আব্দুল্লাহর লাশ। এই খবর ছড়িয়ে পড়ার পরই মোতাহারের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। মোতাহার ছেলের বাপের চাচা, তার নাতিরে সে আটকে রাখছে। আটকে রাখার পরে সেই মারছে, সে মাইরা সে আমাদের সাথে থানায় যায়, সে নিজেই জিটি করে, টাকা দাবি করে। খুনি আমাদের এলাকায় আমরা থাকতে দেব এবং কি রাখতে চাই না আমরা কোনো খুনি। আমার আপন মামা আমার বোনের ছেলেকে মারছে, যখন বিল্ডিং এর ভিতরে মারছে, মোতাহারের বউ দেখছে, মোতাহারের ছেলে দেখছে, মোতাহারের মেয়ে দেখছে, মেয়ের জামাইরা ফ্যামিলির যা আছে সবাই তো দেখছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় জনতা কর্তৃক আগুনের মেসেজ পাই, আমরা আসি এবং স্থানীয় জনতা এবং ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব সবাই মিলে আমরা আগুনটা নির্বাপন করি। মোতাহার আলীর বাড়ির 3 তলায় ড্রামের ভিতর, ড্রাম থেকে মৃত অবস্থা উদ্ধার করা হয়েছে। একেবারে সাঁড়াশি অভিযান চলছে মোতাহারকে গ্রেফতারের জন্য। অমানবিক এই ঘটনায় মোতাহারের ছেলে ও মেয়ে সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ। 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই 2 রাজাকারের বিরুদ্ধে আনা 6টি অভিযোগের 4টি প্রমাণিত হয়েছে, যার মধ্যে 2টি অপরাধে ফাঁসি এবং অপর 2টি অপরাধে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ফাঁসি রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হওয়ার বিষয়টি মীমাংসিত, এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অবকাশ নেই। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির রায় পড়া শুরু হয় সকাল 10:30টায়। মোট 268 পৃষ্ঠার রায়ের সারাংশ ট্রাইব্যুনালের 3 বিচারপতি ভাগাভাগি করে পড়ে শোনান। চূড়ান্ত রায়ে ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি আনোয়ারুল হক জানান, এই 2 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 6টি অভিযোগের মধ্যে 4টি প্রমাণিত হয়েছে, যার মধ্যে 2টি অভিযোগে ফাঁসি ও 2টি অপরাধে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। 4টি চার্জে গিলটি প্রমাণিত করে তাকে 4টি চার্জে সাজা প্রদান করা হয়েছে। চার্জ নাম্বার
3 এবং 5 সেখানে যে বারবারিক হত্যা করা হয়েছিল নৃশংসভাবে, সেই চার্জ নাম্বার 3 এবং 5-এ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ রায়ে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে আসামি পক্ষ। এই রায়ের বিরুদ্ধে ওনারা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করবেন এবং এই আপিলে শুনানির মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের আসামি নির্দোষ খালাস প্রমাণিত হবে। ট্রাইব্যুনাল তার রায়ের শেষাংশে দেওয়া পর্যবেক্ষণে বলেন, মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়েছে, এটা মীমাংসিত বিষয়। এরপরও শহীদদের সংখ্যা নিয়ে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মনে করেন ট্রাইব্যুনাল। 30 লাখ শহীদের বিষয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, মাননীয় ট্রাইব্যুনাল সেই বিষয়ে সেই যুক্তি খণ্ডন করে দৃঢ়তার সঙ্গে বলেছেন যে 30 লাখ শহীদ নিয়ে কোনো ধরনের বিতর্কের কোনোই অবকাশ নাই। রাজাকার কমান্ডার তাহের ও ননির রায়ের মধ্য দিয়ে 23টি মামলায় 26 জনের রায় ঘোষণা সমাপ্ত করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নাটোরের সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় প্রতিমন্ত্রীর মেয়ে ও বাড়ির কেয়ারটেকার আহত হয়েছেন। মঙ্গলবার রাত 9টার দিকে কয়েকজন দুর্বৃত্ত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা চালায়। হামলায় প্রতিমন্ত্রীর মেয়ে মৌসুমী আক্তার ও বাড়ির কেয়ারটেকার বাবু শেখ আহত হন। তবে বাড়িতে ছিলেন না সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এই বিভীষিকাময় পরিস্থিতি কারো যেন না ঘটে, এটা আমার প্রত্যাশা। এবং মাননীয় প্রধানমন্ত্রী যাতে করে এই বিষয়টা তদন্ত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় আমার পক্ষ থেকে অনুরোধ। প্রবাসের সময় আরো থাকছে, বাংলাদেশের যুবাদের আগুন ঝরা পারফরমেন্সে অসহায় আত্মসমর্পণ নামিবিয়ার। 8 উইকেটের বিশাল জয়। কোয়ার্টার ফাইনালে ইয়াং টাইগারদের প্রতিপক্ষ নেপাল। পারিবারিক কলহের জেরে রাসায়নিক পদার্থে স্ত্রীর মুখ ঝলসে দিয়েছে এক স্বামী। মঙ্গলবার ঢাকার ডেমরায় এ ঘটনা ঘটে। নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডেমরা থানায় মামলা করেছেন নির্যাতিতার ভাই। পাশের বাড়ির এক পোলাই গিয়ে আমাকে ডাক দিয়ে এনেছে, বলে তোমার আম্মু রয়েছে ক্লাসে। আমি ব্যাগ তুই দৌড়ে আইছি। খবর পেয়ে স্কুল থেকে ফিরে আর মায়ের মুখ চিনতে পারেনি জিসান। সেই মুখ রাসায়নিক তরলে ঝলসে দিয়েছে তারই বাবা। এর আগে মারধরও করেছে। তার বিচার চাই আমরা, একটু কি বলবো, আর কিছু বলবো না। পারিবারিক কলহের কারণে প্রায়ই স্বামী আমিরুলের নির্যাতনের শিকার হতেন জেসমিন বেগম। মঙ্গলবার মারধরের পর স্ত্রীর মুখে অ্যাসিড জাতীয় রাসায়নিক পদার্থ ছুঁড়ে ঘর তালাবন্ধ করে পালিয়ে যায় আমিরুল। শ্বাসযন্ত্র সহ শরীরের 30% পুড়ে যাওয়া জেসমিনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। খবর পাইলাম যে আমার বোনের অ্যাসিড মারছে, আমার বোন জামাই। এখন কোথায়? ঢাকা মেডিকেল নিয়ে এসেছি। তাই মানে আমি ঢাকা মেডিকেল চলে আইছি আর কি। কেমিক্যাল কোনো কিছু তাকে নিক্ষেপ করছে আর কি। 30%-এর মতো তার বার্ন হয়েছে, ফেসে আছে, প্লাস হলে তার চেস্টে কিছু আছে, পায়ে আছে আর কি। তো যেহেতু চেস্টে আছে, আসলে ক্রিটিক্যাল অবস্থায় এখন আছে। এই ঘটনায় ডেমরা থানায় মামলা করেছেন নির্যাতিতার ভাই। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে ফাস্টফুড প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় $15 করতে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে নিউ ইয়র্কের জীবনযাত্রায় ঘন্টায় $15 মজুরি যথেষ্ট নয় বলে জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্কে 2002 সাল থেকে মজুরি বৃদ্ধির আন্দোলন করে আসছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অবশেষে শুক্রবার নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার 1,50,000-এরও বেশি ফাস্টফুড শ্রমিকের ন্যূনতম মজুরি $15 করার সিদ্ধান্ত গ্রহণ করে। কেবল ফাস্টফুড নয়, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করতে বেসরকারি প্রতিটি ক্ষেত্রে ন্যূনতম মজুরি $15 করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবার ঘোষণা দেন নিউ ইয়র্কের গভর্নর। শ্রমিকদের মজুরি নিয়ে গেল কয়েক দশক থেকে বৈষম্য চলে আসছে। নিউ ইয়র্কের শ্রম বিভাগ ফাস্টফুড শ্রমিকদের মজুরি বৃদ্ধির ব্যাপারে এ সংক্রান্ত বোর্ডে সুপারিশ গ্রহণ করেছে। এর মাধ্যমে আমরা এক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলাম। আমরা সব শ্রমিকের মজুরি প্রতি ঘন্টায় $15 করার প্রস্তাব করছি। এর বাস্তবায়নে প্রয়োজনে যুদ্ধে নামার ঘোষণা করছি।
নিউ ইয়র্কের গভর্নরের এই প্রস্তাবকে সমর্থন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি মজুরি সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করেন তিনি। মজুরি বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন বাইডেন। শুধু নিউ ইয়র্কে নয়, সব রাজ্যেই আমরা মজুরি বৃদ্ধির চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি বাড়ছে, কিন্তু মধ্যবিত্তের মজুরি একই জায়গায় থেমে আছে। প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগেই মজুরি সমস্যার সমাধান করতে চাই আমরা। এদিকে ন্যূনতম মজুরি $15ও যথেষ্ট নয় বলে মনে করেন প্রবাসী বাঙালিরা। এছাড়া জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে আয়করও বাড়তি বোঝা বলে জানান তারা। আপনি 1 টাকা ফাঁকি দিতে পারবেন না, 25 পয়সা পর্যন্ত ফাঁকি দিতে পারবেন না, আপনাকে ট্যাক্স দিতেই হবে। আগে ট্যাক্স কাটতো $30 পার উইক, এখন ট্যাক্স কাটে পার উইক $60। যেটা বাড়লো সেটাই চলে গেল। নিউ ইয়র্কের জীবনযাত্রার সাথে যেরকম ব্যয়বহুলতা সবকিছু বেড়েছে, খাবারের দ্রব্যমূল্য বা জামা কাপড় বলেন সবকিছুর মধ্যেই, এটা আসলে হচ্ছে না। আয় থেকে আমাদের ব্যয় বেশি নিউ ইয়র্কে, সো আমাদের অবশ্যই উচিত $15 আওয়ার করার। আর ডাঙ্কিন ডোনাটে এখন $10.50 করে আওয়ার ইজ নট এনাফ ফর অল পিপল। ফাস্টফুড শ্রমিকদের মজুরি বৃদ্ধির বাড়তি $1.8 বিলিয়ন, সরকারি কোষাগারে $5.5 মিলিয়ন রাজস্ব বাড়াবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে 6,40,00,000 শ্রমিক কাজ করছেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের স্মৃতি ভাস্কর্য প্রদর্শিত হবে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ফ্রিডম স্কয়ার পার্কে। অস্থায়ী ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। চিত্রশিল্পী খোরশেদ আলম সেলিমের ভাবনা ও নকশায় ভাস্কর্যটি তৈরি করেছেন মৃণাল হক। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিশোর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কানাডা প্রবাসী বাংলাদেশিদের সূচনা করা উদ্যোগ পূর্ণতা পায় 1999 সালের নভেম্বরে বাঙালির মহান ভাষা আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারিকে জাতিসংঘের আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। জাতিসংঘের এই স্বীকৃতি নতুন করে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত করে দেশের ও প্রবাসের বাঙালিদেরকে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ সদর দপ্তরের অদূরে উন্মোচন করা হলো ভাষা আন্দোলনের স্মৃতি ভাস্কর্য। অস্থায়ী এই ভাস্কর্যের মাসব্যাপী প্রদর্শনী বাঙালির মহান ভাষা আন্দোলন সম্পর্কে ভিনদেশীদেরও জানার সুযোগ করে দেবে বলে মনে করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল। প্রবাসী বাংলাদেশিরা নতুন করে 21-এর চেতনাকে ধারণ করার একটি সুযোগ পাবেন এবং এই দিনটিতে আমাদের ছেলেরা যে স্যাক্রিফাইস করেছে, তাদের যে অবদান, সেটি বিশ্ববাসী জানতে পারবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিকে বাঙালি জাতির অনন্য অর্জন বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। আমরা আসলে গর্বিত আজকে এই আগামী 1টি মাস এই ভাস্কর্যটি এখানে থাকবে এবং যারাই এই জায়গা দিয়ে যাবে তারা একটু কৌতূহলবশত হয়তো জানতে চাবে এবং তখনই তারা বুঝবে যে বাংলাদেশের এবং বাঙালির যে অর্জন এবং তারা বিশ্বকে যে একটা দিন দিয়েছে সেই সম্পর্কে তারা আরো জানতে পারবে। মাতৃভাষার গুরুত্ব ও অধিকার আদায়ের প্রতীক এই ভাস্কর্যটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি। প্রবাসীদের সহযোগিতায় নিউ ইয়র্কের বাঙালি চেতনা মঞ্চের উদ্যোগে স্থাপিত ভাস্কর্যটি নিউ ইয়র্কে প্রদর্শিত হবে ফেব্রুয়ারি মাস জুড়ে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। রোববার বাংলাদেশে সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও সময় ব্যবধানের কারণে সৌদি আরবে তা সকাল 7টায় শুরু হয়। রিয়াদ ও জেদ্দা কেন্দ্র থেকে এবার 244 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ঠিক সময়ে পরীক্ষা শুরু হয় সন্তুষ্ট অভিভাবকরা। প্রশ্নপত্র দিতে দেরি হওয়ায় ক্ষোভ জানালেও পরীক্ষা ভালো হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সরোয়ার আলম, কাউন্সিলর খায়রুল আলম ও মোহাম্মদ রেজা ইরাব্বি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 3.5 কোটি টাকা মূল্যের 60 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সংস্থাটির ডেপুটি কমিশনার জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রায় 3 ঘন্টা তল্লাশি করে 60 পিস স্বর্ণবার উদ্ধার করে। টোটাল 6টি স্ট্রিপে বিমানের সিটের যে মেটালিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচার পাইপের ভিতরে ঢুকানো ছিল, যা অত্যন্ত হাইলি টেকনিক্যাল ছিল। যেহেতু এটা বিমান তল্লাশির মাধ্যমে পাচ্ছে, সেক্ষেত্রে আমরা বিমান আটক করি এবং বিমানের কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের জিম্মায় হস্তান্তর করি। পাঠক, লেখক আর প্রকাশকদের আনাগোনা বাড়তে শুরু করেছে অমর একুশে গ্রন্থ মেলায়। তবে মেলার দ্বিতীয় দিনেও কোনো কোনো বইয়ের স্টল নির্মাণ করতে দেখা যায়।
পূর্ণাঙ্গ রূপে বইমেলা কয়েকদিনের মধ্যেই জমে উঠবে বলে আশা প্রকাশ করছেন লেখক ও প্রকাশকরা। পরিবারের ছোট সদস্য সহ প্রিয়জনদের নিয়ে অনেকে এসেছেন বইমেলায়। বাংলা একাডেমি ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার পরিসর বাড়ানোয় পাঠকরা স্বাচ্ছন্দ্যে পুরো এলাকা ঘুরে পছন্দের বই কিনছেন। এবছর অমর একুশে গ্রন্থমেলায় 402টি প্রতিষ্ঠানকে মোট 603টি স্টল বরাদ্দ দিয়েছে বাংলা একাডেমি। এদিকে মঙ্গলবার বিকেলে বইমেলা চত্বরে এসে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি স্টল উদ্বোধন করেন। এ সময় তিনি গণমাধ্যমে বাংলা ভাষার সঠিক উচ্চারণ তুলে ধরার আহ্বান জানান। সকল বাংলা ভাষাভাষী মানুষকে বাংলা ভাষার সঠিক উচ্চারণের আহ্বান জানাবো আমি। বিশেষ করে এফএম রেডিও এবং টেলিভিশন রেডিওর যারা উপস্থাপক এবং জকিরা আছেন তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব যে 16 সালে আপনারা এই 21কে সামনে রেখে আপনারা প্রতিজ্ঞা করবেন যে বিকৃত উচ্চারণে বাংলা ভাষা উচ্চারণ করবেন না। বইমেলার অবস্থা এখন ভালো। আগে যেরকম একটু ঘিঞ্জি পরিবেশে হতো এলোমেলো বিশৃঙ্খলভাবে, এখন ভালো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই সারাটা বছর মুখিয়ে থাকে যে কবে মেলাটা আসবে। তো যেহেতু মেলা শুরু হয়ে গেছে, এখন প্রত্যেকটা পাঠকই অনেক দেখা যায় পাঠক না হলেও সে বই কেনার জন্য বা ঘোরার জন্য আসে। কবিতা মৈত্রীর, কবিতা শান্তির এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে শেষ হলো জাতীয় কবিতা উৎসব 2016। কবিতার মাধ্যমে মানবতাকে জাগিয়ে তুলতে 2 দিন ব্যাপী উৎসবে অংশ নেয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শতাধিক কবি। দ্বাদশীর দিন সুখলতার হাত ধরে তুমি যখন হেঁটে গেলে। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে দেশীয় কবিদের ছড়া পাঠের মাধ্যমে শুরু হয় 10 পর্বে বিভক্ত উৎসবের 8ম পর্বের আনুষ্ঠানিকতা। কদম দিলে খোঁপায় চাই না চাই না। পরবর্তী পর্বে ঘোষণা করা হয় জাতীয় কবিতা পুরস্কার 2016 এবং জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার 2016। এবছর পুরস্কার পান কবি সাজ্জাদ কাদের এবং কবি বেলাল চৌধুরী। নিয়ম অনুযায়ী আগামী বছর জাতীয় কবিতা উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। নবীন, প্রবীণ এবং বিভিন্ন দেশের কবিদের মধ্যে মেলবন্ধন তৈরি করাই এই উৎসবের মূল প্রাপ্তি বলে জানান অংশ নেয়া কবিরা। অনেক নতুন কবির সঙ্গে দেখা হয়, অনেক প্রবীণ কবিরা কি লিখছেন, এখন কিভাবে সমাজটাকে দেখছেন তার অভিজ্ঞতার আলোকে দেখছি। এত বড় একটি কবিতার উৎসবের আয়োজনে নিজেকে সামিল করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন দেশের কবি। এই এত মানুষের ভিড়ে এই কবিতা নিয়ে এই যে একটা খুশির হাওয়া, মৈত্রীর বাণী চলছে, সেটা আমাদের হৃদয়কে স্পর্শ করে। সত্যি আমি অভিভূত। ঢাকা কবিতার রাজধানী, এত বড় উৎসবে অংশ নিতে পেরে আমি সত্যি নিজেকে গর্বিত মনে করছি। বিশ্বশান্তি ও মানবতার স্লোগানে এই কবিতা উৎসব বড় ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা অংশ নেয়া কবি সহ সকলে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা। গেল 2 বছর ধরে 2রা ফেব্রুয়ারি বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপন করে বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। আর এই কারণে বাংলাদেশ দিবসের আগে থেকেই মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নে ভিড় বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 40তম কলকাতার আন্তর্জাতিক বই মেলায় এবার বাংলাদেশ প্যাভিলিয়ন দেয়া হয়েছে বাংলার বাংলা একাডেমি বর্ধমান হাউসের আদলে। সোমবার ছিল মেলার 6ষ্ঠ দিন। 10 দিনের এই মেলার আর মাত্র 4 দিন বাকি, তাই শেষ মুহূর্তে বাংলাদেশ প্যাভিলিয়নে বই প্রেমীদের ভিড় দেখা গেল। কলকাতা বই মেলায় এবারও হুমায়ুন আহমেদের বই ভালো বিক্রি হচ্ছে, তবে এই বিক্রির তালিকায় শীর্ষে রয়েছেন ইমদাদুল হক মিলনের বই। এখনো যে হুমায়ুন আহমেদের জনপ্রিয়। হুমায়ুন আহমেদ ছাড়া আর কোন কোন লেখকের লেখা বই? ইমদাদুল হক মিলন এবং জাফর ইকবালের কিছু বই চাই, এবং আল মাহমুদের বই চলে। গল্প, উপন্যাস, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির বই ছাড়াও কলকাতার একটি বড় পাঠক রয়েছে ইসলামী বইয়ের বাংলা অনুবাদ শীর্ষক বইয়ের। আর সে কারণে কলকাতার বাংলাদেশের প্যাভিলিয়নে ঢুকে ইসলামী ফাউন্ডেশনের বই কিনতে ভিড় জমাচ্ছেন কচিকাঁচা থেকে বৃদ্ধ অনেকেই। সাবলীল বাংলা ভাষায় লেখে, যেটা আমরা ইসলামকে জানতে চাইলে খুব ভালোভাবে জানতে পারি, এটাই আর কি। আর সবসময় তো বাংলাদেশে যাওয়া হয়ে ওঠে না, ফলে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি এখান থেকে। কলকাতার বইমেলায় আজ বাংলাদেশ দিবস। দুপুরে বাংলার প্রাঙ্গণে এই দিবস উপলক্ষে নানা আয়োজনে সাজিয়েছে আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সময় সংবাদ, কলকাতা।
নতুন আইনে ভ্যাট 15% থেকে পুনর্নির্ধারণ করে অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। তবে এক্ষেত্রে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার ইসিআর এর আওতায় নিয়ে আসতে হবে। মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী। কয়েক বছর ধরে দেশে অতি দরিদ্রের সংখ্যা কমছে, আয় বৈষম্য কমবে, তবে সামাজিক সুরক্ষা ও আঞ্চলিক উন্নয়ন সহ কয়েকটি বিষয়ে আরো গুরুত্ব দিতে হবে। আর নতুন আইনে সব ক্ষেত্রে কার্যকর 15% ভ্যাট কমিয়ে অর্ধেক করার জন্য ব্যবসায়ীদের দাবি যৌক্তিক। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক রেখে তা করতে হলে অবশ্যই সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ইসিআর এর আওতায় নিয়ে আসতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনে তীব্র তুষারপাতে গণপরিবহন চলাচল ব্যাহত হওয়ায় দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝৌ শহরে বাস ও রেল স্টেশনে আটকা পড়েছেন লক্ষাধিক যাত্রী। এর মধ্যে শুধু গুয়াংঝৌ রেল স্টেশনে আটকে আছেন 50,000-এরও বেশি মানুষ। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, তুষারপাতের কারণে দেশটির উত্তর ও মধ্যাঞ্চল থেকে বিভিন্ন ট্রেন স্টেশনে না আসায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এরই মধ্যে সেখানে 5,000-এরও বেশি পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। তারা জানান, স্টেশনটিতে 43,000 যাত্রীর ধারণ ক্ষমতা থাকলেও আটকে পড়া বিপুল সংখ্যক যাত্রীর চাপে হিমশিম খাচ্ছেন তারা। খারাপ আবহাওয়ার কারণে ট্রেন ছাড়াও গুয়াংঝৌ থেকে চীনের বিভিন্ন শহরে দূরপাল্লার অনেক বাস আটকা পড়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত স্টেশনের উদ্দেশ্যে যাত্রীদের বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ প্রসঙ্গ। নামিবিয়াকে গুড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। কক্সবাজারে আফ্রিকার দেশটিকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার যুবারা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের স্পিন ভেলকিতে নামিবিয়া অল আউট হয় মাত্র 65 রানে। জবাবে 34 ওভার বাকি থাকতে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী হাসান মিরাজের দল। 5 ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। মিজানুর রহমান ঝন্টুর ক্যামেরায় আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। শাওনের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় ডেভিনের নামের পাশে লেখা 19 রান। শেষ পর্যন্ত এটিই হয়েছে নামিবিয়ার ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান। স্কোরবোর্ডের এই চিত্রটিকেই ধরা যায় নামিবিয়ানদের ব্যাটিং বিপর্যয় গল্পের রূপক হিসেবে। এর আগে সকালের কুয়াশা আর শিশির ভেজা কন্ডিশনের সুবিধা নিতে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আর কন্ডিশনের সুবিধা নিয়ে দলীয় মাত্র 10 রানেই নামিবিয়ানদের 2 উইকেট তুলে নিয়ে চাপের মুখে ফেলে বাংলাদেশ। এরপর ডেভিন ও লরেন্সের 27 রানের জুটিতে কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করে নামিবিয়া। তবে ইয়াং টাইগারদের স্পিন ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। বাংলাদেশের 4 স্পিনার মিলে তুলে নেন 7টি উইকেট। দলীয় 42 রানে লিনজেনের উইকেট নেওয়ার পর 65 রানে ভ্যান উইকের উইকেটটি তুলে নিয়ে 32 ওভার 5 বলে স্কটল্যান্ডকে অল আউট করার পাশাপাশি 74 উইকেট নিয়ে পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে পেছনে ফেলে যুব ওয়ানডের সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান ইয়াং টাইগার কাপ্তান মিরাজ। মাত্র 66 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। দলের রানের খাতা না খুলেই কোয়েৎজের বলে আউট হলে টানা দ্বিতীয় ম্যাচে 0 রানে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ। আগের 2 ম্যাচে ধীরগতির ব্যাটিং করা সাইফ এদিন 13 বল থেকে 8 রান করে দলীয় 13 রানে কোয়েৎজের দ্বিতীয় শিকারে পরিণত হন। তবে আগের ম্যাচে সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও জয়রাজ শেখ কোনো অঘটন ঘটতে দেননি। শেষ পর্যন্ত জয়রাজের অপরাজিত 34 ও শান্তর 14 রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আর 2 ইনিংস মিলিয়ে মাত্র 48 ওভার 5 বলেই শেষ হয় এই গ্রুপের চ্যাম্পিয়নশিপ লড়াই। আমরা করব জয়, আমরা করব জয়, গ্যালারিতে চলছে এমনই বিজয় উল্লাস। আর চমক দেবার কথা বলে বাংলাদেশের সামনে প্রতিরোধী করতে পারেনি নামিবিয়া। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্রথম পর্বটা শেষ করেছে মিরাজের দল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে না সরকার, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। ত্যাগী নেতাদের কারণে বারবার আঘাতের পরও নিশ্চিহ্ন হয়নি আওয়ামী লীগ। এম এ আজিজ ও নুরুল ইসলামের স্মরণ সভায় প্রধানমন্ত্রী। বেগম জিয়ার বিরুদ্ধে ড্যান্ডি ডাইং মামলার বিচার শুরু। তারেক, কোকোর স্ত্রী ও 2 মেয়ে সহ মোট আসামি 16।
অপহরণের 4 দিন পর কেনারগঞ্জের শিশু আব্দুল্লাহর লাশ মিলল পাশের বাড়ির ড্রামে। অভিযুক্ত প্রতিবেশী মোতাহারের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, আগুন। এবং ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির ফাঁসির আদেশ। 6টি অভিযোগের 4টি প্রমাণিত। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।